বাংলাদেশের সংবিধানের ৯৪ অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশে সুপ্রিম কোর্ট নামে একটি কোর্ট থাকবে, এটাই সর্বোচ্চ আদালত। ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ৬ ধারাতে বলা হয়েছে ৬ প্রকার আদালত আছে, দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। আর প্রত্যেক জেলাতেই ম্যাজিস্ট্রেট আদালত রহিয়াছে। ম্যাজিস্ট্রেট আদালত দুই প্রকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত কি প্রকৃত অর্থে আদালত? অবশ্যই আদালত। এগুলি ব্যতীত আরও কিছু আদালত আছে যেটাকে আমরা প্রকৃত আদালত বলি না, আমরা বলি কোয়াসি কোর্ট। তো একসময় বাংলাদেশের ৬টা হাইকোর্টের বেঞ্চ গঠন করা হয়েছিল সারা বাংলাদেশে। রংপুরের হাইকোর্ট বেঞ্চ থেকে একটা আদেশ হয়েছে, সেই আদেশে বলা হয়েছে রেভিনিউ কোর্ট ডাজ নট ইনক্লুড। মামলা হলো এমন একটা বিষয়, যিনি আবেদন করবেন তার পক্ষে ন্যায় প্রতিষ্ঠা করা, অধিকার প্রতিষ্ঠিত করা। দ্বিতীয়ত, একজন আবেদনকারীর পক্ষে অন্যজনকে বাধ্যকর করাটাই অ্যাকচুয়ালি মামলা। জেনারেল ফাইল ও ট্রায়াল ফাইলের মধ্যে কি পার্থক্য? জেনারেল ফাইল ও ট্রায়াল ফাইল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হান্নান মিয়ার আইন পাঠ, আপনাদের প্রিয় অনুষ্ঠান। নতুন একটি পর্বে আমরা হান্নান মিয়া স্যারের কাছ থেকে জানবো ফৌজদারি আদালতের আদ্যোপান্ত। স্যার কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। স্যার, আমরা আপনার আলোচনা থেকে আমাদের দর্শক শ্রোতা সবাই জানতে পারবেন যে ফৌজদারি আদালত কিভাবে কাজ করে এবং তার বিস্তারিত আমরা শুনবো স্যার। ধন্যবাদ সাইফুল, এবং স্বাগত জানাই আমার এই লেকচারে দর্শক শ্রোতাগণকে। বাংলাদেশের সংবিধানের ৯৪ অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশে সুপ্রিম কোর্ট নামে একটি কোর্ট থাকবে, এটাই সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট দুইটা ভাগে বিভক্ত, হাইকোর্ট ডিভিশন, আপিলেট ডিভিশন। এবং সংবিধানের ১১৪ অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশের আর সকল আদালত সুপ্রিম কোর্টের অধস্তন আদালত হিসাবে গণ্য হইবে। এই গেল উচ্চ আদালতের বিষয়। অধস্তন আদালত কত প্রকার, কি প্রকার, এই বিষয়ে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ৬ ধারাতে বলা হয়েছে ৬ প্রকার আদালত আছে, দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালত জেলা ও দায়রা জজ মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যেক জেলায় দায়রা এলাকা ঘোষণা করা হয়েছে। এইখানে দায়রা আদালত হিসাবে, দায়রা আদালতের প্রধান হিসাবে দায়রা জজ এটাতে নিয়োজিত থাকেন। আর প্রত্যেক জেলাতেই ম্যাজিস্ট্রেট আদালত রহিয়াছে। ম্যাজিস্ট্রেট আদালত দুই প্রকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলো আবার বিভিন্ন প্রকার আছে, 4টা প্রকার। সেটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইকুইভ্যালেন্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন এলাকার জন্য। তারপরে আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণী থার্ড ক্লাস আছে, এইভাবে বিভক্ত আছে। আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এইটা একটাই প্রকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। স্যার, একটি প্রশ্ন আপনাকে স্যার করছি, সেটি হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত কি প্রকৃত অর্থে আদালত? অবশ্যই আদালত। সিআরপিসি ফৌজদারি কার্যবিধির ৬ ধারাতে আদালত ঘোষণা করা আছে এবং মহামান্য হাইকোর্টের ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার ২০০৯-এর ২ বিধিতে বলা আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট ইজ এ কোর্ট। অতএব এটা আদালত হিসাবে গণ্য, স্বীকৃত। দুইটা অনেক বড় আইনে এটা স্বীকৃত বিষয়। এই আইনের ৯ এবং ১০ দ্বারা একটা ইম্পর্টেন্ট বিষয়। ৯ ও ১০ দ্বারা মতে মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন দায়রা জজ নিয়োজিত থাকেন, আর ১০ দ্বারা মতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করে থাকেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মধ্যে হইতে জেলার প্রধান যিনি থাকেন তাকে বলা হয় জেলা ম্যাজিস্ট্রেট, এবং আরেকজন থাকেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এইভাবে নিয়োগ হয়ে থাকে। এবং আরও অন্যান্য আইন দ্বারা
ফৌজদারি কার্যবিধি এবং অন্যান্য আইন দ্বারা কিছু বিশেষ আদালত থাকে, যেমন বন আদালত, নৌ আদালত, বিদ্যুৎ আদালত। এগুলিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নিয়োগপ্রাপ্ত থাকেন, তাদের মাধ্যমে এই আদালতগুলি পরিচালিত হয়। তাছাড়া অন্যান্য অনেক বড় আইন রয়েছে, যেমন বিশেষ ক্ষমতা আইন 1974। এই আইনে বলা হয়েছে বিশেষ ট্রাইব্যুনাল থাকিবে। ট্রাইব্যুনাল এবং নারী শিশু নির্যাতন দমন আদালত আছে আলাদা। এটা নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে আদালত প্রতিষ্ঠিত হয়ে থাকে। সবগুলি আমরা বলবো এগুলি ক্রিমিনাল ইস্যুস নিয়ে এই আদালতগুলি কাজ করে থাকে। অন্যদিকে আরেক প্রকার আদালত আছে যেটা আমাদের দেশে আছে, দ্য সিভিল কোড অ্যাক্ট 1887 3 ধারা মতে 5 প্রকার আদালত আছে সিভিল কোর্টে। নিম্ন থেকে যদি বলি, সর্বনিম্ন ক্ষমতাপ্রাপ্ত তিনি হলেন সিভিল জাজ। আগে এটা ছিল অ্যাসিস্ট্যান্ট জাজ, এখন এটা সম্প্রতি এটার নাম সিভিল জাজ হয়েছে। তার চেয়ে সিনিয়র তিনি সিনিয়র সিভিল জাজ। তার উপরে যিনি ক্ষমতাপ্রাপ্ত তিনি যুগ্ম জেলা জজ, তারপরে অতিরিক্ত জেলা জজ, তারপরে জেলা জজ। আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, আমাদের দেশে সিভিলের জন্য আলাদা করা নাই, দায়রার জন্য আলাদা করা নাই। সিভিল এবং দায়রার ক্ষেত্রে প্রধান যে বিচারক তাকে বলা হয় জেলা ও দায়রা জজ। এখানে কিন্তু জেলা জজ বলতে তিনি সিভিলের প্রধান, দায়রা জজ বলতে তিনি ক্রিমিনাল ইস্যুর প্রধান। আমাদের দেশে এই পদটা এখনও আলাদা হয়নি। এই পদটা জেলা পর্যায়ে একজনই সাধারণত এই কাজটা করে থাকে। তবে মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন দায়রা জজ আলাদাভাবে নিয়োজিত আছেন। এখন কথা হলো, এই আদালত ছাড়া সিভিল কোর্ট আর ক্রিমিনাল যে কোর্টগুলি আছে, ক্রিমিনাল ইস্যুস, কোর্ট অফ ক্রিমিনাল ইস্যুস, এইগুলি ব্যতীত আরও কিছু আদালত আছে যেটাকে আমরা প্রকৃত আদালত বলি না, আমরা বলি কোয়াসি কোর্ট। যেমন দেওয়ানি কার্যবিধি 1908 মতে 8-5 ধারা মতে রাজস্ব আদালত বলে একটা আদালত আছে। রাজস্ব আদালত ওই 5-2 ধারাতে বলা হয়েছে সিভিল রেভিনিউ কোড ডাজ নট ইনক্লুড সিভিল কোড। তারা সিভিল কোর্টের মতো না, সিভিল কোর্টের মতো না। তারা মিউটেশন কার্যক্রম সাধারণত চালায়, রেকর্ড কারেকশনের কার্যক্রম চালায় এবং ট্যাক্স আদায়, ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত কার্যক্রমগুলি করে থাকে, অন্যান্য ব্যবস্থাপনাগত কার্যক্রম করে থাকে। এবং 38 ডিএলআর, তখন কিন্তু একসময় বাংলাদেশে 6টা হাইকোর্টের বেঞ্চ গঠন করা হয়েছিল সারা বাংলাদেশে। রংপুরের হাইকোর্ট বেঞ্চ থেকে একটা আদেশ হয়েছে, সেই আদেশে বলা হয়েছে রেভিনিউ কোড ডাজ নট ইনক্লুড, মানে রেভিনিউ কোর্ট অ্যাকচুয়ালি কোনো কোর্ট না, এটাকে প্রশাসনিক হিসেবে গণ্য করা হয়েছে। কিন্তু আমাদের এই রেভিনিউ কোর্টগুলি চলে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন 1950 অনুসারে, এবং এটার প্রসিডিউর সম্পর্কে বলা হয়েছে দ্য প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর ম্যানুয়াল 1969। এই দুইটা আইন মলে যে কার্যক্রম চালানো হয়, সেই কার্যক্রমে সাক্ষ্য গ্রহণ এবং পুরাপুরি আদালতের মতো মুলতবি, উকিল নিয়োগ, এই সকল বিষয় জড়িত আছে। এই জন্য আমরা এটাকে কোয়াসি কোর্ট বলি, ফুল কোর্ট নয়। কারণ ওই 38 ডিএলআরে যা বলা হয়েছে, এখানে বলা হয়েছে তাদের কোনো অথরিটেটিভ পাওয়ার নাই, রাষ্ট্রের জন্য বাধ্যকর কোনো পাওয়ার নাই, তাদের আদেশগুলো সেভাবে রাষ্ট্রের জন্য বাধ্যকর নয়। যাই হোক, এখন আসে হলো মামলা কি। মামলা হলো এমন একটা বিষয়, যিনি আবেদন করবেন তার পক্ষে ন্যায় প্রতিষ্ঠা করা, অধিকার প্রতিষ্ঠিত করা। দ্বিতীয়ত, একজন আবেদনকারীর পক্ষে অন্যজনকে বাধ্যকর করাটাই অ্যাকচুয়ালি মামলা। এই মামলা যা আছে, সিভিল কোর্টের মামলা নিয়ে আমি কথা বলবো না। আমাদের যে কোর্ট ফর ক্রিমিনাল ইস্যুস যে কোর্টগুলি আছে, এই কোর্টগুলির মামলা আমরা অধস্তন আদালতে কিভাবে দেখি মামলা কত প্রকার। আমরা মামলার প্রকারকে প্রথমে 2টা ভাগে ভাগ করব, দণ্ডার্হ মামলা এবং নিরোধাত্মক মামলা। নিরোধাত্মক মামলাটা সাধারণত, নিরোধমূলক মামলাটা হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা করে থাকে 107 ধারা, 108 ধারা, 109 ধারা, 110 এবং 144, 145, 133 এই আইনের যে ধারার নিবর্তনমূলক
কার্যক্রম গ্রহণ করে এই মামলাগুলি হয়ে থাকে। এই মামলাগুলি আবার ২ প্রকার হয়ে থাকে। এ হইল মিস মামলা এবং নন জিআর মামলা। মিস মামলা হলো যে সরাসরি মিসেলেনিয়াস রেজিস্টারের অন্তর্ভুক্ত যে মামলাগুলি সেগুলি। আর যদি থানাতে এই নিরোধমূলক মামলা নিয়ে কোনো মামলা স্টার্ট হয় তখন এটাকে নন জিআর মামলা হিসাবে ট্রিট করা হয়, এখানে দেওয়া হয়। আর একটি বিষয় স্যার, জি। জিআর ও সিআর মামলা আমরা হুম। প্রায়ই শুনে থাকি এই দুটি বিষয়। এক্ষেত্রে স্যার কোনো কি পার্থক্য জিআর রয়েছে? জিআর মানে জেনারেল রেজিস্টার। কোর্টের দুই প্রকার রেজিস্টার আছে। কোর্টের নিজে যেটা প্রতিষ্ঠা করে যে রেজিস্টার থাকে সেটাকে বলে কমপ্লেন রেজিস্টার, যেটা সরাসরি কোর্টে মামলা করতে হয়। আমাদের মামলা দায়েরের পদ্ধতি ২ টা। একটা হলো সরাসরি কোর্টে মামলা দায়ের করা যায়, আরেকটা হলো থানার মাধ্যমে মামলা দায়ের করা যায়। থানার মাধ্যমে যে মামলাগুলি দায়ের হয় এটাকে আমরা পুলিশি মামলা বলি। এই মামলাটা যখন ইয়েতে আসে মানে কোর্ট ইন্সপেক্টরের কাছে আসে, কোর্ট ইন্সপেক্টরের কাছে একটা জিআর রেজিস্টার থাকে, জেনারেল রেজিস্টার। এই জেনারেল রেজিস্টার ভুক্ত মামলাগুলিকে পুলিশি মামলা বা জিআর মামলা বলে। আর কোর্টে যখন সরাসরি মামলা হয় সেটাকে নালিশি মামলা বা কমপ্লেন রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়। এজন্য এটাকে নালিশি মামলা বা সিআর মামলা বলা হয়ে থাকে। দণ্ডায়নের মামলা কয়েকটা ভাগে বিভক্ত আছে। ও অধিক্ষেত্রের ক্ষমতার বা অধিক্ষেত্রের ভেদে মামলাগুলি হয়ে থাকে। যেমন দায়রা বিচার্য মামলা, ম্যাজিস্ট্রেট বিচার্য মামলা। এখন আবার আছে হইল এটার অপরাধের প্রকৃতিভেদে ভিন্নতা আছে। যেমন জিআর মামলা, নালিশি মামলা। জিআর মামলা কোনগুলি? যেগুলি থানার মাধ্যমে হয় সেগুলিকে জিআর মামলা, আবার যেগুলি কোর্ট হয় নালিশি মামলা। আবার অপরাধের আরেক প্রকৃতি আছে যে অপরাধ ২ প্রকার: কগনিজেবল অফেন্স, নন কগনিজেবল অফেন্স। কগনিজেবল অফেন্সটা হলো যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে তাকে বলে কগনিজেবল অফেন্স। আর আরেক প্রকার মামলা হলো যেটা যে অপরাধের জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না তাকে বলে নন কগনিজেবল অফেন্স। এই কগনিজেবল অফেন্স এবং নন কগনিজেবল অফেন্সের ভিত্তিতে কগনিজেবল অফেন্সের মামলা আলাদা হয়, নন কগনিজেবল মামলাকে আমরা নন জিআর মামলা বলে থাকি। এই হলো আমাদের মামলার প্রকার। জেনারেল ফাইল ও ট্রায়াল ফাইলের মধ্যে কি পার্থক্য স্যার? জেনারেল ফাইল ও ট্রায়াল ফাইল যখন মামলা দায়ের হয়, দায়ের থেকে মামলার অভিযোগ গঠন করে বিচারে যাওয়ার, বিচার বলতে অ্যাকচুয়ালি অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ এবং ফাইনাল রায়, এটাকে বলা হয় ট্রায়াল ফাইল। এবং এই অভিযোগ গঠনের পূর্ববর্তী সময়ে মামলা দায়ের হলো এবং তদন্তের মাধ্যমে মামলাটা প্রাইমা ফেসি আছে কিনা, সঠিক আছে কিনা এগুলি দেখার একটা সুযোগ সৃষ্টি হয়। এই সুযোগ মামলার এজাহার থেকে মামলা আসামিকে গ্রেপ্তার করে এনে বা জামিনে এনে দিয়ে বা হাজতে আবদ্ধ করে মামলাটাকে রেডি ফর ট্রায়াল করা হয়। এই সময়টাকে বলা হয় জেনারেল ফাইল। আর ট্রায়াল ফাইল হলো যখন মামলাটা সকল কার্যক্রম গ্রহণ করা হইল, তদন্তগুলি শেষ হলো, আসামিকে জানানো হইলো, আসামিরা আসলো, তখন যে প্রক্রিয়াটা অবলম্বন করা হয় সম্পূর্ণ প্রক্রিয়াটা আমাদের আমলি আদালত এই কাজটা করে থাকেন। আমলি আদালতে যখন থাকে মামলাটা তখন সেটাকে বলা হয় জেনারেল ফাইল। তারপরে আমলি আদালত দেখেন যখন নাকি মামলাটা রেডি ফর ট্রায়াল হয়, দেখেন এটা দায়রা বিচার্য নাকি ম্যাজিস্ট্রেট বিচার্য নাকি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার্য, তখন তাদের বিচার ফাইলে এটা প্রেরণ করে দেন, তারা তখন বিচার কার্যক্রম শুরু হয়। আপনারা অবশ্যই জেনে থাকবেন অভিযোগ গঠন থেকে দণ্ড দেওয়া পর্যন্ত যে প্রক্রিয়াটা অবলম্বন করা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় জেনারেল ফাইল, ট্রায়াল ফাইল। আর তার পূর্ববর্তী সময়টাকে বলা হয় জেনারেল ফাইল। এইটা মামলার ২টা পর্যায় থাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য। দর্শক শ্রোতা, আপনাদের সকলকে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।